আপনারা দেখছেন ধামাকা 2020। ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুই মন্ত্রণালয়ে চিঠি দেবে দুদক। সুবিধাবঞ্চিত মূঢ় শিশুদের ছাত্রাবাস আরও আনে, শিখবে মাতৃভাষাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আবার কোটা না মেধা স্লোগান, বিক্ষোভ। কিশোরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 20, বাড়ি দোকান ভাঙচুর। প্রতিবেদনটিতে ওই সময় অভিযোগ করা হয়, ইউনূস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন ঘটাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিতর্ক তৈরি করা একটি প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন পার্লামেন্ট সদস্য এমপি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিতর্ক তৈরি করা একটি প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন পার্লামেন্ট সদস্য এমপি। প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গেছে এমন সমালোচনার মুখে এমপির তা প্রত্যাহার করে নেন বলে রোববার গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনটি প্রকাশ করে, যেখানে বেশ কিছু বিষয়ে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের সমালোচনা ছিল। পরে প্রতিবেদনটিতে বেশ কিছু ভুল তথ্য থাকার অভিযোগ ওঠে। তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এর প্রতিবাদ করা হয়েছিল। ব্রিটিশ কর্মকর্তাদের বরাতে রোববার গার্ডিয়ান লিখেছে, প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না। লেবার পার্টির একজন এমপি হাউস কমন্সে অভিযোগ জানানোর পর এটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে সেই প্রতিবেদন কবে প্রত্যাহার করা হয়েছে গার্ডিয়ানের রোববারের খবরে তা বলা হয়নি। এপিপিজির এক মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, এটি একটি প্রশ্নবিদ্ধ প্রতিবেদন। এটি বর্তমানে পর্যালোচনাধীন একটি অভ্যন্তরীণ নথি। বৃহৎ পরিসরে আলোচনার অংশ হিসেবে বিষয়টি পররাষ্ট্র দপ্তরকেও জানানো হয়েছে। এটি বাইরে প্রকাশ করা হবে না এবং এই বিষয়ে এপিপিজি কোনো ফলোআপও করবে না। গার্ডিয়ান লিখেছে, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে তীব্র সমালোচনার মুখে ব্রিটেন আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ ঘটনার মধ্য দিয়ে অভিযোগ উঠেছে, ব্রিটিশ রাজনীতিতেও আওয়ামী লীগ হস্তক্ষেপ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শিরোনামে এপিপিজির প্রতিবেদনটি সংবাদমাধ্যমে আসে গত নভেম্বরে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 3 মাসে পরে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালান। এতে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়। প্রতিবেদনটিতে মুহাম্মদ ইউনূস সরকারের একগুচ্ছ সমালোচনা করা হয়। ওই সময় প্রতিবেদনের সঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এপিপিজির সভাপতি ও কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রোসিনডেল। সেখানে তিনি বলেছিলেন, শুধু বর্তমান সরকারের সমর্থনকারীকে নয়, বাংলাদেশের উচিত দেশের সবাইকে সমান সুযোগ দেওয়া। আপনারা দেখছেন ধামাকা 2020 নিউজ। নিত্যনতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আক্তার হোসেন বলেন, পুতুলের বিশ্ব স্বাস্থ্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে দুর্নীতি দমন কমিশন দুদক। পুতুলের দুর্নীতির বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। সেই বিষয়বস্তু উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে 2-1 দিনের মধ্যে 2 মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা bdnews24.com-কে নিশ্চিত করেছেন। হাসিনাকন্যা পুতুল এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে, যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে। পুতুলের বিষয়ে দুদকের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন,
প্লট দুর্নীতিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কিনা তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, পুতুলের বিশ্ব স্বাস্থ্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছে। অভিযোগ প্রমাণে যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সে সমস্ত তথ্যের জন্য তারা কার্যক্রম চালাবেন। যেসব দপ্তর থেকে তথ্য পাওয়া যাবে সেসব দপ্তরে তদন্ত দল যোগাযোগ করবেন। অভিযোগ প্রমাণে সহায়ক সবার বক্তব্য নেবেন। ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়। এ প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, পুতুলের বিশ্ব স্বাস্থ্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছে। অভিযোগ প্রমাণে যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সে সমস্ত তথ্যের জন্য তারা কার্যক্রম চালাবেন। যেসব দপ্তর থেকে তথ্য পাওয়া যাবে সেসব দপ্তরে তদন্ত দল যোগাযোগ করবেন। অভিযোগ প্রমাণে সহায়ক সবার বক্তব্য নেবেন। ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়। 2023 সালের নভেম্বরে ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে। পুতুলের দুর্নীতির বিষয়ে যে সারসংক্ষেপে বলা হয়েছে, যোগ্যতা না থাকলেও মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা। কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরেও সফরসঙ্গী করেছেন তিনি। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবলই কাগজে ও ফরমাইশি বলে দুদকের তৈরি করা সারসংক্ষেপে বলা হয়েছে। দুদকের নথিতে বলা হয়েছে, পুতুলের অযোগ্যতাকে ধামাচাপা দিতে 2023 সালে জি20 শীর্ষ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাথে করে ভারত নিয়ে যান। একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সম্মেলন উপলক্ষে 2023 সালের 30 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করেন। সাইমা ওয়াজেদ পুতুল দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার মায়ের রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হয়েছিলেন বলেও দুদকের নথিতে উঠে এসেছে। আপনারা দেখছেন ধামাকা 2020 নিউজ। নিত্যনতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুবিধাবঞ্চিত মৃত শিশুদের ছাত্রাবাস আরও আনেই শিখবে মাতৃভাষাও। শুরুতেই এ ছাত্রাবাসে থাকার সুযোগ পাচ্ছে 50 জন ছাত্রী ও 20 জন ছাত্র। পাহাড়ের সুবিধাবঞ্চিত মৃত শিশু শিক্ষার্থীদের আবাসন সুবিধা এবং মাতৃভাষায় শিক্ষার জন্য চালু করা হয়েছে একটি ছাত্রাবাস, যেটির নাম রাখা হয়েছে আরং আনেই, অর্থ উজ্জ্বল আলো। ছাত্রাবাসটি স্থাপন করা হয়েছে বান্দরবন সদর উপজেলার টঙ্কবতী ইউনিয়নের টঙ্কাবতী বাজার এলাকায়। জেলা শহর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। তার চারপাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, আরেক পাশে অধ্যুষিত চিম্বুক পাহাড়। তবে ছাত্রাবাসটিতে এখন থাকার সুযোগ পাচ্ছে দুর্গম এলাকার শিশুরা। শুরুতেই সেখানে থাকছে 50 জন ছাত্রী ও 20 জন ছাত্র। এটির উদ্যোক্তারা বলছেন, এখনও অনেক দুর্গম এলাকায় কোনো স্কুল নেই। অনেক শিক্ষার্থীর শহরে এসে লেখাপড়ার করার সামর্থ্য নেই। আর যেসব এলাকায় স্কুল আছে সেখানে পড়াশোনার মান ভালো না। সেখানে পড়ে অন্য কোনো ভালো প্রতিষ্ঠানে পড়ার মতো মানসম্মত শিক্ষার্থী হিসেবে তারা তৈরি হয় না। কোনো প্রতিযোগিতায়ও তারা টিকতে পারে না।
যে কারণে শুধু দুর্গম এলাকার শিশুরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করার সুযোগ পাবে। পাশাপাশি তাদেরকে শেখানো হবে ম্রো ভাষা। রোববার ছাত্রাবাসটি উদ্বোধন করেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামং। রোববার ছাত্রাবাসটি উদ্বোধন করেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামং। এ উপলক্ষে লেখাপড়া নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে ছাত্রাবাসের প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও টঙ্কাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ইউপি চেয়ারম্যান মামং বলেন, ছাত্রাবাসটি সবার উদ্যোগে গড়ে উঠেছে। বান্দরবানে ম্রোরা পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হলেও শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। এরকম ছাত্রাবাস আরও হওয়া দরকার আছে। এখন আপাতত বেড়া দিয়ে কাঠের ঘর হিসেবে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে জেলা পরিষদ অথবা উন্নয়ন বোর্ডের। ইউপি চেয়ারম্যান মামং বলেন, ছাত্রাবাসটি সবার উদ্যোগে গড়ে উঠেছে। বান্দরবানে ম্রোরা পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হলেও শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। এরকম ছাত্রাবাস আরও হওয়া দরকার আছে। এখন আপাতত বেড়া দিয়ে কাঠের ঘর হিসেবে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে জেলা পরিষদ অথবা উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভবন তৈরি করার চেষ্টা করব। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সব শিশুরা সেখানেই পড়বে। ছাত্রাবাসে 100 জন থাকার মতো হলেও আপাতত 70 জনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাশে আরেকটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে। ভবিষ্যতে ছাত্রাবাসে আরও শিক্ষার্থী নিয়ে আসা হবে। নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সব শিশুদের জন্য কম্বল ও সোলার প্যানেলের ব্যবস্থা করা হয়েছে। তবে সবকিছুর মূলে শিক্ষার মান বাড়াতে হবে। মামং বলেন, আগে শিক্ষার্থী কম ছিল। এখন 7 উপজেলায় দিন দিন শিক্ষার্থী বাড়ছে। তারা যদি ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং শিক্ষিত হয়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যতে তারাও সমাজকে ভালো কিছু দিতে পারবে। সমাজ একদিন তাদের থেকে উপকৃত হবে। যার কারণে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য অভিভাবকদের কষ্টসহ্য স্বীকার করতে হবে। ছাত্রাবাস ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ছাত্রাবাসের উদ্যোক্তা সিংলক বলেন, দীর্ঘদিন ধরে সবার উদ্যোগে একটি ছাত্রাবাস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এতদিন হয়ে ওঠেনি। অবশেষে সবার চেষ্টায় শিশুদের থাকার জন্য ও ভাষা শিক্ষা দেওয়ার জন্য একটি ছাত্রাবাস করতে। ছাত্রাবাস ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ছাত্রাবাসের উদ্যোক্তা সিংলক বলেন, দীর্ঘদিন ধরে সবার উদ্যোগে একটি ছাত্রাবাস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এতদিন হয়ে ওঠেনি। অবশেষে সবার চেষ্টায় শিশুদের থাকার জন্য ও ভাষা শিক্ষা দেওয়ার জন্য একটি ছাত্রাবাস করতে পেরেছি। কেউ বাঁশ দিয়েছে, কেউ কাঠ দিয়েছে, কেউ কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তবে শুধু ছাত্রাবাস তৈরি করলেও হবে না, এটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য সবার মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতার হাত বাড়াতে হবে। দক্ষিণ হাঙ্গর মৌজা হেডম্যান পারিং বলেন, এতদিন জায়গার অভাবে ছাত্রাবাসটি করা যায়নি। পরে এলাকাবাসী অনুরোধ করেছে কিছু জমি দেওয়ার জন্য। শিশুদের লেখাপড়ার কথা চিন্তা করে ছাত্রাবাসের জন্য 40 শতক জায়গা দেওয়া হয়েছে। শিশুরা স্কুলে লেখাপড়ার পাশাপাশি নিজেদের মাতৃভাষা শিক্ষার সুযোগও পাবে। টঙ্কাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তম্বি দাস বলেন, ছাত্রাবাসে থাকার সুবাদে শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করার সুযোগ পাবে। এছাড়া স্কুলও একেবারে কাছে হওয়ায় নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ পাবে তারা। একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে যতটুকু দেখার দায়িত্ব আমরাও দেখব। এখন প্রতিযোগিতার যুগ, ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে যাওয়ার উৎসাহ দিয়ে রাখতে হবে। কোনোভাবেই পিছিয়ে থাকার সুযোগ নেই। সমগ্র বাংলাদেশ ভাষার লেখক ও গবেষক ইয়াংনান বলেন, এর আগে 2009 সালে থানচি ও আলীকদমের মাঝখানে ডিমপাহাড় এলাকায় রুংলিং থারবা নামে সম্পূর্ণ প্রথম ভাষার স্কুল ছাত্রাবাস করা হয়েছিল। পরে সেখানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আবার কোটা না মেধা স্লোগান, বিক্ষোভ। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করাই আবার কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মাঝরাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোববার রাত 11:30টায় এদিন প্রকাশিত ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তুলেছেন। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সহ বিভিন্ন স্লোগান দেন।
সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে 2024 সালের জুন জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময়ও এমন স্লোগান দেওয়া হতো। সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় রূপ নিলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টানা 15 বছরের শাসন শেষ হয় শেখ হাসিনার। রোববার মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে 37টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছেন 5372 জন। পরে রাতে মেডিকেলের ভর্তির ফলাফল তৈরিতে কোটা রাখার বিরোধিতা করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটা রাখায় ক্ষোভ প্রকাশ করেন। মধ্যরাতে বিক্ষোভের পর তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। এতে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে সেটি বাতিল করে নতুন করে আবারও ফলাফল প্রকাশের দাবি জানান। সমাবেশে অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসানও বক্তব্য দেন। কিশোরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 20, বাড়ি দোকান ভাঙচুর। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এই সময় 30টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার সন্ধ্যা এবং শনিবার দুপুরে ভৈরব পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চণ্ডীবের মধ্যপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানি জানান। তিনি বলেন, আহতদের মধ্যে 5 জনকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ এক বিএনপি নেতাকে দেখতে যান। এই সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। এই সময় 9 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আক্তার মিয়া এবং শফিকুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এই সময় উভয় পক্ষের 8 থেকে 9 জন নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় 10-12টি দোকানপাট। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার জের ধরে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় আরও 10-12 জন আহত হন। ভাঙচুর করা হয় কমপক্ষে 20টি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওসি ফুহাদ রুহানি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় বিএনপি নেতা হাজী আক্তার মিয়া এবং শফিকুল ইসলামের সমর্থকেরা একে অপরকে দোষারোপ করেছেন। খেলার খবর। 411 রানের ম্যাচে এনামুলের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক হাসান। বিপিএলে প্রথমবার সেঞ্চুরির স্বাদ পেলেন এনামুল হক, কিন্তু শেষ ওভারে চমৎকার বোলিং করে খুলনা টাইগার্সকে রোমাঞ্চকর জয় এনে দিলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি অনসাইডে খেলে 1 রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন এনামুল হক। অপর প্রান্তে পৌঁছে হেলমেট খুললেন তিনি, কিন্তু উঁচিয়ে ধরলেন না ব্যাট। মুখেও নেই কোনো হাসি। থাকবেই বা কেন, জয়ের জন্য যে ওই বলে প্রয়োজন ছিল 9 রান। শেষ বলে সিঙ্গাল নিয়ে বিপিএলে প্রথমবার 3 অঙ্কের স্বাদ পেলেন এনামুল, কিন্তু তার দারুণ সেঞ্চুরি যথেষ্ট হল দুর্বার রাজশাহীর জয়ের জন্য। কেবল 2 উইকেট নিলেও শেষ ওভারসহ ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরমেন্সে খুলনা টাইগার্সকে জয় এনে দিলেন হাসান মাহমুদ। ম্যাচ যখন শেষের পথে, গ্যালারি ততক্ষণে অনেকটাই ফাঁকা। যারা শেষ পর্যন্ত ছিলেন, দারুণ একটি 20 ম্যাচের বিনোদন পেলেন তারা, যেখানে দুই দলই পেরিয়ে গেল 200 রান। শেষ ওভারের ফয়সালায় যেখানে খুলনার জয় 7 রানে, শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল 17 রান। প্রথম বলে 4 মেরে ম্যাচ আরও জমিয়ে তোলেন এনামুল। পরের 5 বলে আর সুযোগ দেননি হাসান। ওভারের চতুর্থ বলে সীমানায় ক্যাচ দিয়েও বেঁচে যান এনামুল, কিন্তু পরে শুধু ব্যক্তিগত মাইলফলক পূরণ করতে পারেন তিনি, দলকে জেতাতে পারেননি। ঠান্ডা মাথায় প্রায় নিখুঁত বোলিংয়ে কাজ শেষ করেন হাসান। সেঞ্চুরির পরও অবশ্য এনামুলের শেষের ব্যাটিং নিয়ে একটু প্রশ্ন তোলা যায়। সেই 18 বলে রাজশাহীর প্রয়োজন ছিল 36 রান। এর মধ্যে এনামুল 12 বল খেলে করতে পারেন কেবল 18 রান। 2 জয়ে আসর শুরুর পর টানা 4 ম্যাচ হেরেছিল খুলনা। অবশেষে তারা পেল তৃতীয় জয়ের স্বাদ। 8 ম্যাচে রাজশাহীর এটি 5ম পরাজয়। আফিফ হোসেন ও উইলিয়াম বশিষ্ঠর 50-র সঙ্গে মাহিদুল ইসলামের ক্যামিও ইনিংসে 209 রানের পুঁজি পায় খুলনা।
9-4 ও 5 ছক্কা এনামুল 57 বলে সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত 202 রানে থামে রাজশাহীর ইনিংস। দুই দল মিলিয়ে 411 রানের ম্যাচে 4 ওভারে মাত্র 25 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। দুই দল মিলিয়ে 411 রানের ম্যাচে 4 ওভারে মাত্র 25 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া হাসান। টি-20 ক্রিকেটে এনামুলের এটি তৃতীয় সেঞ্চুরি। তবে বিপিএলে এটিই প্রথম। বাংলাদেশের হয়ে 2-এর বেশি সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। 4টি শতরান করে সবার ওপরে তামিম ইকবাল। 8 ম্যাচে 250 ও 1 সেঞ্চুরিতে 324 রান নিয়ে এখন এবারের আসরের সর্বোচ্চ রান এনামুলের। চলতি আসরে সব মিলিয়ে সেঞ্চুরি হয়ে গেল 7টি। বিপিএলের এক আসরে এটিই সর্বোচ্চ শতকের রেকর্ড। 2019 সালে হয়েছিল 6টি সেঞ্চুরি। টানা 4 হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় একাদশে 3টি পরিবর্তন করে খুলনা টাইগার্স। এই আসরে প্রথমবার খেলার সুযোগ পান রুবেল হোসেন। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে তিনি মাঠে নামেন প্রায় 9 মাস পর। গত বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের পর আর খেলেননি অভিজ্ঞ